আচ্ছা রাহি, তুই কেন শিওর না? ভাইয়া কি তোকে আসতে দিবে না? রাহিতা তাকাতেই রিমি কথা ঘুরিয়ে বলল, না মানে, আমি যতদূর তোর থেকে শুনেছি, তোর শাশুড়ি তো অনেক ভালো, মানা করার কথা না। আর তোর ভাষ্যমতে স্বপ্নীল ভাইয়াও যদি তোকে শুধু বন্ধু হিসেবে দেখে, তবে এসব বিষয়ে তো অধিকার ফলানোর কথা না। তাহলে মানা করার কথা আসছে কোথা থেকে? রিমির কথার কি উত্তর দেবে ভেবে পায় না রাহিতা। ওর দ্বিধাদ্বন্দ্বের আসল কারণ তো স্বপ্নীল নিজেই। কেননা এখন আর স্বপ্নীল সেই আগের মতো নেই। মুখে কিছু না বললেও আজকাল রাহিতার সকল বিষয়ে ধীরে ধীরে অধিকার দেখানো শুরু করেছে সে। তবে সেটা কি স্বপ্নীল জেনে বুঝেই করছে, না নিজের অজান্তে? এ ব্যাপারে সন্দিহান রাহিতা। তাই তো বোকার নেয়ায় বলল, আমি জানি না রিমি, ওনাকে আমি ঠিকমতো বুঝে উঠতেই পারিনি এখনো। তার আচরণ কেমন যেন ধোঁয়াশাময়। কখনো মনে হয় তিনি মন থেকে আমায় বউ হিসেবে মেনে নিয়েছেন, আবার কখনো মনে হয় এটাও হয়তো তার নিছক দায়িত্ববোধের মধ্যে পড়ে। আমি খুবই কনফিউজড রে দোস্ত। হুম, বিষয়টা আসলেই কনফিউজিং। স্বপ্নীল ভাইয়া এমন কেন? তুই ভালোই দেখেই কিছুই বলিস না। আমার জামাই এমন হলে আমি তো ওরে। রাহিতার চোখ পাকানো দেখে বহু কষ্টে মুখের কথা বের হওয়ার আগেই গিলে ফেলে রিমি। আজকাল মাঝে মধ্যেই রাহিতার উপর ভীষণ রাগ হয় ওর। কিভাবে নিজের অনুভূতিকে গুটিয়ে রেখে স্বপ্নীলের সামনে চলাফেরা করে মেয়েটা। আর স্বপ্নীল, সে তো এ ব্যাপারে চির অজ্ঞাত। এভাবে চললে ওদের মধ্যে কিভাবে সব ঠিক হবে রিমি ভেবে পায় না। আর তখনই ওদের দুজনের প্রতি ক্রুদ্ধ হয় তার অন্তর। রাগের চোটে নিজেকে কন্ট্রোল করতে পারে না সে। পরদিন সন্ধ্যা, ড্রয়িং রুমে সবার সাথে বসে আছে রাহিতা। স্বপ্নীল রাস্তায়, যে কোনো মুহূর্তে ফিরবে বাসায়। এক সোফায় দিলারা বেগম ও রাহিতা, অপর সোফায় সামিরা বসে। সেখান থেকেই অনর্গল কথা বলে যাচ্ছে মেয়েটা। একদণ্ড চুপ থাকে না সে। কলেজে কি হয়েছে না হয়েছে, নতুন স্যার এসে কি করেছে, এসব বিষয় মা ও ভাবিকে জানানো যেন বেশ গুরুত্বপূর্ণ এমন ভাবভঙ্গি তার। নিজের কথা শেষ করে রাহিতার উদ্দেশ্যে সামিরা বলে, আমার কলেজের কথা অনেক হয়েছে, এবার ভাবি তুমি তোমার ভার্সিটির কথা কিছু তো বলো, আমরাও শুনি। আমার ভার্সিটির কথা কে শুনবে? বলো, যদি কোনো মজার ঘটনা মনে পড়ে তবে। যেমন আমার এক ফ্রেন্ডের বার্থডেতে ওকে সারপ্রাইজ দিতে যে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। জানো জানো কি হয়েছিল? স্বামী, 1 মিনিট দাঁড়াও। খুব ভালো একটা কথা মনে করে দিয়েছো, থ্যাঙ্কস। বলবো বলবো করেও আমি তো ভুলেই গিয়েছিলাম কাল থেকে। সামিরা পুনরায় কথা বলা শুরু করতেই ওকে থামিয়ে দেয় রাহিতা। তামান্নার বার্থডে পার্টির কথা তো বাসায় জানাতে ভুলেই গিয়েছিল রাহিতা। যাক, অবশেষে সামিরার মুখে বার্থডে শুনে বিষয়টা আবারও মাথায় এলো তার। কি বলতে যে ভুলে গেছিস রাহি? আসলে মা, আমার এক ফ্রেন্ডের জন্মদিন কালকে। সন্ধ্যায় ধানমন্ডির এক রেস্টুরেন্টে দাওয়াত দিয়েছে কিছু ক্লোজ ফ্রেন্ডদের। আমাকেও যাওয়ার জন্য খুব জোর করছিল। আমি বলে এসেছি বাসায় জানিয়ে তারপর ওকে জানাবো। তো বলছিলাম, আমি কি যাব মা? ভালো ফ্রেন্ড তোর, তুই কি যেতে চাস? শাশুড়ির কথায় আড়ষ্ট ভঙ্গিতে হাসূচক মাথা নাড়ায় রাহিতা। ছুটি চলছে ওর, কাল থেকে বাসায় বসে আছে। স্বপ্নীল আদৌ ওকে কোথাও নিয়ে যাবে কিনা কে জানে। তার চেয়ে এ বাহানায় অন্তত বাসা থেকে বের হওয়া যাবে, একটুখানি ঘুরে বেড়ানো যাবে। রাহিতার ভাবনার মাঝেই ওকে পর্যবেক্ষণ করে মুচকি হেসে দিলারা বেগম বললেন, তোর বান্ধবীর জন্মদিন, তোর যেতে মন চাইছে, তাহলে তুই যাবি। আমি কেন মানা করব তোকে? আমি কি ওরকম শাশুড়ি নাকি যে বিয়ের পর বউদের বাড়ির বাহিরে যেতে বাধা দিবে? এটাই তো তোর বয়স, আনন্দ ফুর্তি করার, ঘুরে বেড়ানোর। আর তাছাড়াও ধানমন্ডি তো আমাদের এখান থেকে বেশি দূরেও না, তাই আমিও বাধা দেব না। শাশুড়ির কথায় ও চিন্তা ভাবনায় আরেক দফা মুগ্ধ হলো রাহিতা। ওর মন চাইছে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরতে। এত ভালো কেন এ মানুষটা? রাহিতা কিছু বলবে এর আগেই স্বপ্নিলের কণ্ঠ কানে ভাসে ওর। কে কোথায় যাচ্ছে মা? চমকে ওঠে সেদিকে তাকায় রাহিতা। মুহূর্তেই অফিস ফেরা ক্লান্ত ঘরমাক্ত স্বপ্নিলকে চোখে পড়ে ওর। আজকে একটু বেশি কাজের চাপ ছিল বিধায় বাসায় ফিরতে দেরি হয়েছে তার। স্বপ্নিলের চেহারা দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তুই এসেছিস বাবা?
জলদি বস এখানে, বেশ ক্লান্ত দেখাচ্ছে তোকে। ছেলেকে দেখে চিন্তিত ভঙ্গিতে বললেন দিলারা বেগম। হালকা হেসে মায়ের পাশে সোফায় গা এলিয়ে দিয়ে বসে স্বপ্নিল, আর চোখে রাহিতার দিক তাকিয়ে পুনরায় প্রশ্ন করে, এবার বলো, কি যেন বলছিলে তুমি? শুনলাম কে কোথায় যাবে? ও ওটা, আরে রাহির এক বান্ধবীর জন্মদিনের পার্টি কাল, সেখানে যাওয়ার কথা বলছিল মেয়েটা। তাই আমিও বললাম ওর যেতে মন চাইলে যাবে, এটাও আবার জিজ্ঞেস করা লাগে। আমাদের কোনো অসুবিধা নাই, কি বলিস? মায়ের প্রশ্নের জবাব দেয় না স্বপ্নিল। গম্ভীর মুখে রাহিতার উদ্দেশ্যে জিজ্ঞেস করে, কার বার্থডে? কোথায় হবে পার্টি? কে কে যাবে? রসিকতা করে ভাইয়ের উদ্দেশ্যে কথাটা বলেই স্বপ্নিলের চাহনি দেখে থেমে যায় সামিরা। চুপচাপ মুখে কুলুপ আঁটে সে। অতপর স্বপ্নিলের সব প্রশ্নের জবাব দেয় রাহিতা। মনোযোগ দিয়ে ওর কথা শুনে কিছুক্ষণ একদৃষ্টে চেয়ে থাকে সে। খানিক বাদে হুট করেই শক্ত মুখে বলে, রাহি যাবে না পার্টিতে। হঠাৎ করে যেন চমকে উঠল রুমে বসা 3 রমণী। বলছেটা কি স্বপ্নিল? কেন যাবে না রাহিতা? বিস্মিত রাহিতা চোখ ছোট ছোট করে প্রশ্ন করে, আপনি এমন করছেন কেন? যাব না কেন আমি? তাছাড়াও মা তো রাজি হয়েছেই। মা রাজি হয়েছে ঠিক আছে, কিন্তু মায়ের ছেলে রাজি হয় নাই, তাই তুমি যাবে না। স্বপ্নিলের কাট কাট উত্তর। তা শুনে করুণ চোখে শাশুড়ির দিকে তাকায় রাহিতা। ছেলের উদ্দেশ্যে দিলারা বেগম বলেন, আহা, এমন করছিস কেন স্বপ্নিল? যেতে দে না মেয়েটাকে বাবা, গাড়িতে করে যাবে আসবে, খুব বেশি রাতও করবে না, আগেই চলে আসবে। কি সমস্যা তোর? আমার সমস্যা তুমি বুঝবে না মা। রাহিতা পার্টিতে যাবে না বললাম তো। আরে শুনুন না, বলছিলাম যে আমি কিচ্ছু শুনতে চাই না রাহি। একবার বলেছি না তুমি পার্টিতে যাবা না, তার মানে তুমি যাচ্ছ না, ব্যাস। কথাগুলো বলে হনহন করে রুমের দিকে পা বাড়ায় স্বপ্নিল। সেদিক চেয়ে হতাশ মুখে দীর্ঘশ্বাস ফেলে বাকি সকলে। তবু কিছু জিনিস থেকে গেল তাদের অগোচরে, যা তাদের কর্ণগোচর হয়নি। তা ছিল কথা শেষে খানিকটা থেমে স্বপ্নিলের বিড়বিড়িয়ে বলা, আমি চাই না আমার বউ একা একা রাতের বেলা পার্টি করো, কোনো কারোর সাথে তো অবশ্যই না। রুমে যেয়ে বেশ কিছুটা সময় নিয়ে ফ্রেশ হয়ে আসে স্বপ্নিল। এতক্ষণে মাথাটা একটু ঠান্ডা হয়েছে বোধহয়। হাত পা ছেড়ে বিছানায় বসতেই একটু আগের করা নিজের আচরণের কথা মনে পড়ে গেল ওর। সে কি একটু বেশি রিয়েক্ট করে ফেলল নাকি? আনমনেই ভাবে স্বপ্নিল। রাহিতার সাথে এমনটা না করলেও পারত সে। মেয়েটা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। নিজের মন ধিক্কার দিল তাকে। কিন্তু পরক্ষণেই স্বপ্নিলের মনে পড়ল হুট করে তার এমন আচরণ করার কারণ। কদিন আগে স্বপ্নিলের এক বন্ধু সাফায়েতের ছোট ভাই এমনই এক কাছের বন্ধুর বার্থডে পার্টিতে গিয়েছিল। সেখান থেকে মদ্যপ অবস্থায় বাসায় ফিরেছে। কোনোদিন মদ না ছুঁয়ে দেখা ছেলেটাও বন্ধুদের চাপে পড়ে গ্রহণ মদ্যপান করতে বাধ্য হয় এক প্রকার। একই সাথে সে স্থানে ছেলে মেয়েদের অশ্লীলতা ও অবান্তর ঢলাঢলি প্রত্যক্ষমান ছিল। এ নিয়ে ওদের বাসায় বেশ তুলকালাম বেঁধেছিল। রাগের বশে ভাইকে মেরেছিল ও সাফাত। আজকালকার জেনারেশনের এসব অধঃপতন নিয়েই সেদিন স্বপ্নিলের বন্ধুদের মধ্যে আলোচনা হয়েছিল বেশ কিছুক্ষণ। তাই আজ রাহিতার মুখে বার্থডে পার্টির শুনে অজান্তেই এই স্মৃতি মাথায় আসে স্বপ্নিলের। তাই তো ছেলেমেয়েরা সব একত্রে পার্টি করছে শুনে মুহূর্তে ক্ষেপে যায় সে। যাই হোক সেসব কথা, যদিও স্বপ্নিল জানে রাহিতার বন্ধু বান্ধবরা এমন নয়। রাহিতাকে হাজার জোর করলেও সে এমন কিছুই করবে না। তবুও স্বপ্নিলের অবাধ্য মন বুঝতে নারাজ। প্রসঙ্গ যেখানে রাহিতার আসে সেখানে এক চুল পরিমাণ রিস্ক নিতে স্বপ্নিল রাজি নয়। নিজের এসব চিন্তাভাবনার মাঝেই স্বপ্নিল একই সাথে ভাবতে লাগলো রাহিতার মন কিভাবে ভালো করা যায়। ওর আচরণে একটু আগে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে মেয়েটা। হুটহাট কদম ঝেড়ে ঝড়ের বেগে রুমে প্রবেশ করে রাহিতা। ওর পায়ের শব্দে চোখ তুলে তাকায় স্বপ্নিল। রেগে আছে রাহিতা। ফর্সা চেহারা লালচে ভাবে রাগের আভা স্পষ্ট দৃশ্যমান। এ ভাব ঠিক রাগ না অভিমানের ঠিক বুঝে উঠতে পারল না স্বপ্নিল। সেদিক না তাকিয়েই ওর সাথে কোনো কথা অবধি না বলে একা একা বারান্দায় চলে গেল রাহিতা। বেশ কিছুক্ষণ অতিক্রম হলো। রুমের ভেতরে ওর জন্য অপেক্ষা করছিল স্বপ্নিল,
কিন্তু এখনও রাহিতা আসছে না দেখে সে নিজেই চলে গেল বারান্দায়। বারান্দার গ্রিল ধরে এক মনে নিশুতি আকাশের দিকে তাকিয়ে আছে মেয়েটা। রাতের আকাশের ন্যায় ওর চোখ মুখেও আঁধারের ঘনঘটা। নিঃশব্দে ওর পাশে এসে দাঁড়ায় স্বপ্নিল। ওকে দেখেও যেন দেখে না রাহিতা, আগেরকার ন্যায় আকাশের দিকেই তাকিয়ে থাকে। ওর দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হওয়ায় এবার গলা ঝাড়ে স্বপ্নিল। সেদিক আর চোখে তাকায় রাহিতা। স্বপ্নিল মুখ খোলার চেষ্টা করতেই রাহিতা চলে আসে রুমের ভেতর। স্পষ্ট বুঝিয়ে দেয় এই মুহূর্তে ওর কোনো কথাই সে শুনতে ইচ্ছুক নয়। বলা বাহুল্য, এভাবে ইগনোর হওয়াটা মোটেও পছন্দ হলো না স্বপ্নিলের। তাই তো ওর পিছু পিছু সে নিজেও চলে আসে রুমের ভেতর। রাহিতা বিছানায় শুবে, এমন সময় হাত ধরে টেনে তোলে ওকে। আচমকা ওর এহেন আচরণে মেয়েটা এতক্ষণে রাগে আর একটু ঘি পড়ল যেন। স্বপ্নিল কিছু বলতে যাবে, তার আগেই ক্ষিপ্ত রাহিতা নিজেই চেঁচিয়ে ওঠে। কি সমস্যা আপনার? এমন করছেন কেন? দেখো রাহি, কি ভুল বুঝবো আর আপনাকে? বলুন, কিছু বোঝার বাকি আছে কি? এতদিন তো ভুলই বুঝে এসেছিলাম আপনাকে, ইদানিং তার প্রমাণও পাচ্ছি। আমি জানি তখন ওভাবে মানা করে তুমি রেগে আছো আমার উপর, কষ্ট পেয়েছো, কিন্তু আমার দিক থেকেও তো বিষয়টা ভেবে একবার দেখা ট্রাই করো। এটাই তো আপনার প্রবলেম স্বপ্নিল, প্রত্যেকবার আমাকে আপনার দিকটা ভেবে দেখতে হবে, কিন্তু আপনি কোনোদিনও আমার দিকটা ভেবে দেখলেন না। স্বপ্নিলকে অবাক করে হতাশ কণ্ঠে গর্জে ওঠে রাহিতা। বিয়ের পর থেকে চলা নিজের মন ও মস্তিষ্কের এ অদৃশ্য লড়াইয়ে যেন সে ভীষণ ক্লান্ত। সব সময় চুপচাপ হাসি মুখে স্বপ্নিলের সব কথাকে, সব শর্তকে সে মেনে নিয়েছে। ওর যেন কোনো কষ্ট না হয় সেদিকটা ভেবে দেখেছে। কিন্তু স্বপ্নিল, সে কি ওর মতো করে ভেবেছে? সে তো সবসময় নিজের দিকটাই ভেবে দেখেছে। আর কতদিন মনের কষ্ট মনে লুকিয়ে রাখবে রাহিতা? সেও তো রক্তমাংসে গড়া মানুষ, ওরও যে কষ্ট হয় স্বপ্নিলকে সেটা বোঝাতে হবে। তাই আজ আর চুপ থাকবে না রাহিতা, স্বপ্নিলকে চোখে আঙুল দিয়ে জানাবে এতদিন তার মনের সকল না বলা ব্যথা। আপনার যখন ইচ্ছে হয় আমার উপর অধিকার দেখান, আবার যখন ইচ্ছে হয় আমাকে বউ হিসেবে অস্বীকার করেন। এটা কোন ধরনের আচরণ? মানে কি এসব করার? আমার কি খারাপ লাগে না? রাহি, তুমি বুঝছো না ব্যাপারটা। আমি তোমায় বউ হিসেবে অস্বীকার করিনি, আমি শুধু বলেছিলাম। আপনি শুধু বলেছিলেন আমায় বউ হিসেবে মেনে নিতে পারছেন না, তাই তো? স্বপ্নিল মাথা নাড়তেই রাহিতা আবারও বলে, তো সেটা কি ইনডাইরেক্টলি বউ হিসেবে অস্বীকার করা হলো না? চুপ আছেন কেন বলুন? এবার স্বপ্নিল কথা বলার ভাষা পায় না। সে নিজের কথায় নিজেও লজ্জিত। কিছুক্ষণ ওর উত্তরের আশায় চেয়ে থেকেও স্বপ্নিলকে নীরব দেখে তাচ্ছিল্যের হাসি হাসে রাহিতা। অশ্রুসিক্ত চোখে ভাঙা গলায় বলে, জানেন, বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা স্বপ্ন থাকে। জীবন সঙ্গীকে ঘিরে কিছু শুকনো চাওয়া পাওয়া থাকে। আমি আর ব্যতিক্রম নই, এসব শখ আমারও ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আপনার মতো আমিও পরিস্থিতির শিকার হই, যার ফলে বিয়ে নিয়ে আমার সকল চাওয়া পূরণ হওয়ার আগে স্থির হয়ে যায়। তবুও আমি কখনো এইসব নিয়ে কমপ্লেন করিনি। কেন জানেন? শুধু আপনার কথা ভেবে, কারণ আমি বুঝেছি আপনার কষ্ট। কোন পরিস্থিতিতে আমাদের বিয়ে হয়েছিল সবটা বুঝেছি। নিজের কোনো দোষ না থাকার পরেও নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েও আমি কখনো কোনো অভিযোগ করিনি। কথা বলার মাঝে খানিকটা ভেঙে পড়ে রাহিতা। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে বসে পড়ে ফ্লোরে। সদা নিজেকে সামলে রাখা রাহিতাকে এ প্রথমবার এতটা ভেঙে পড়তে দেখে স্বপ্নিলের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। বুকের মাঝে কোথাও এক অদ্ভুত চিনচিনে ব্যথা শুরু হয়। রাহিতার পাশে সেও বসে পড়ে মাটিতে। দুহাতে ওর চোখের পানি মুছে দিতে যাবে, ঠিক তখন ওর হাত থামিয়ে দেয় রাহিতা। নিজ হাতে চোখের পানি মুছে দিয়ে বলে, আমি সবসময় আপনার কথা ভেবে নিজের অনুভূতিকে সরিয়ে রেখেছি স্বপ্নিল। আপনি যেন আমার সাথে কমফোর্টেবল হন, আমার সাথে সুখ দুঃখের কথা শেয়ার করেন, এই জন্য আপনার বন্ধু হয়েছি। কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি? আপনার বিবাহিত স্ত্রী হয়েও আপনার মুখে বারবার বউ হিসেবে মানি না শুনেছি। আপনার উপর আমার অধিকার থাকার পরেও আমি কখনো অধিকার দেখানোর সুযোগ পাইনি। অথচ আপনি বউ হিসেবে মানি না বলেও দিব্যি বহুবার আমার উপর অধিকার দেখিয়েছেন, আমার অনেক কিছুতে হস্তক্ষেপ করেছেন। কেন? এই যে কথায় কথায় বন্ধু বন্ধু করেন,
কখনো কি মনে হয় না এই বন্ধুরূপী মেয়েটা প্রকৃত অর্থে আমার বউ? তারও একটা স্বাভাবিক বৈবাহিক সম্পর্কে ইচ্ছা থাকতে পারে, কিন্তু আপনি বারবার কখনো বন্ধুত্বের নয়তো কখনো দায়িত্বের দোহাই দিয়ে আমার থেকে সেই অধিকারটুকু কেড়ে নিয়েছেন। আর কতদিন এভাবে চলবে বলুন? কাঁদতে কাঁদতে রাহিতার হিচকি উঠে গেছে। কান্নার দমকে একটু পরপর দৃশ্যমানভাবে কেঁপে উঠছে শরীর। স্বপ্নিল এক দৃষ্টে ওর মুখের দিক চেয়ে আছে। ওর দৃষ্টিতে কিছুটা বিস্ময়, বেশ খানিকটা অপরাধবোধ। রাহিতার কথায় আজ নিজের নজরে যেন নিজেই ছোট হয়ে যাচ্ছে স্বপ্নিল। আসলেই সে তো কখনো এভাবে ভাবেনি। সে তো সদা স্বার্থপরের ন্যায় নিজের দিকটাই ভেবে এসেছিল। নিজের কষ্ট সামাল দিতে দিতে রাহিতার মনের এ বেহাল দশা যে ঘুণাক্ষরেও টের পায়নি সে। অপরাধী দৃষ্টিতে আলতো হাতে রাহিতার দুই গাল স্পর্শ করল স্বপ্নিল। মাথা নিচু করে কাঁদতে থাকা রাহিতা হঠাৎ স্বপ্নিলের স্পর্শে চমকে মাথা উপরে তুলল। মুহূর্তেই চোখাচোখি হয় ওর দিকে গভীরভাবে তাকিয়ে থাকা স্বপ্নিলের সাথে, যার দৃষ্টিতে স্পষ্ট অনুতাপ, স্বচ্ছ অপরাধবোধ। সেদিক চেয়েই ধীর স্বরে রাহিতা বলে, আমি ক্লান্ত স্বপ্নিল, বড্ড বেশি ক্লান্ত। আমার দম বন্ধ লাগছে, আমায় একটু একা থাকতে দিন। রাহিতার কথায় এবার টনক নড়ে স্বপ্নিলের। দেয়ালের সাথে হেলান দেওয়া রাহিতাকে নীরবে পর্যবেক্ষণ করে সে। আজকে যেন রাহিতার মাঝে কোথাও না কোথাও নিজেকে দেখতে পারছে সে। একা কষ্ট সহ্য করার যন্ত্রণা স্বপ্নিল খুব ভালো করেই জানে। তাই রাহিতাকে একটু সময় দিল চুপ থাকার। মুখে কিছু না বলে দুহাতে যত্ন সহকারে চোখের পানি মুছিয়ে দিল ওর। অতঃপর সেভাবেই আলগোছে পাঁজা খুলে তুলে নিল রাহিতাকে। নিজের কষ্টে আজ এতটাই নিমজ্জিত রাহিতা যে স্বপ্নিলের প্রথমবার ওকে কোলে নেওয়াতে ও কোনোরূপ রিয়েক্ট করার মতো সময় পেল না। সেভাবেই চুপটি করে লেপ্টে থাকলো স্বপ্নিলের বুকের সাথে। শুনতে থাকলো ওর দ্রুত গতিতে ধুকপুক করতে থাকা হৃদস্পন্দন। রাহিতাকে ধীরে সুস্থে বিছানায় শুইয়ে দিল স্বপ্নিল। এসি অন করে গায়ে কাঁথা টেনে দিল। নিশ্চুপ রুমে শুধু একটু পরপর রাহিতার নাক টানার আওয়াজ শোনা যাচ্ছে। স্বপ্নিলটাও যেন আজ আশ্চর্য রকম নীরব। বিছানায় হেলান দিয়ে আধশোয়া হয়ে একটু পরপর পাশ ফিরে শোয়া রাহিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীরবেই বুঝিয়ে দিচ্ছে ওর কষ্টে সে একা নয়, স্বপ্নিলও ওর পাশে আছে। কিছু সময় অতিবাহিত হতেই থেমে গেল নাকটানার শব্দ। শান্ত হয়ে এলো রাহিতার শ্বাস প্রশ্বাস। স্বপ্নিল টের পেল রাহিতা ঘুমিয়ে গেছে। বুকের মাঝে চেপে রাখা এক দীর্ঘশ্বাস ছাড়ল সে। ধীর পায়ে বিছানা থেকে উঠে গিয়ে ঘুমন্ত রাহিতার মুখোমুখি বসল ফ্লোরে। বেশ কিছুক্ষণ নীরবে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করল নিজের বউকে। চোখের পানির দাগ এখনো বোঝা যাচ্ছে গালে। কিভাবে পারল সে এই মেয়েটাকে কষ্ট দিতে? স্বপ্নিল তো কখনো এটা চায়নি, অথচ নিজের অজান্তে সে নিজেই সবচেয়ে বড় কষ্ট দিয়ে ফেলেছে রাহিতাকে। তাও এতদিন ধরে যা চুপচাপ নিজের মনে পুষে রেখেছিল মেয়েটা। অপরাধবোধ তীব্র হয়, অনুভূতিটা দিশেহারা। তপ্তশ্বাস ফেলে অনুতপ্ত স্বপ্নিল একটি শক্তপোক্ত সিদ্ধান্ত নেয়। মস্তিষ্কের বিরুদ্ধে যে মনের কথায় সায় দেয়। নিজের বউকে মন থেকে বউ হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত, এটাই রাহিতার প্রাপ্য। পরদিন সকালে রাহিতা ঘুম থেকে ওঠার আগেই অফিস চলে যায় স্বপ্নিল। সারাদিনে একবারও দেখা বা কথা কোনোটাই হয়নি দুজনের। বিকেলে শাশুড়ি ও ননদের সাথে বাসার পাশের পার্কে হাঁটতে গিয়েছিল রাহিতা। আপাতত মন ভালো আছে তার। অবশ্য মন ভালো হওয়ার আরেকটি কারণ আছে, এবং তা হলো দিলারা বেগম স্পষ্ট নির্দেশ দিয়েছেন রাহিতাকে তামান্নার বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। বিকেলে রিমি ফোন করায় রাহিতা পার্টিতে যাওয়ার কথা মানা করে দেয়। তখন সে জিদ করে ওকে রাজি করানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে ওকে মানাতে হাল ছেড়ে শেষমেশ দিলারা বেগমের সাথে কথা বলে ওনাকে রাজি করায়। ফলস্বরূপ সন্ধ্যায় শাশুড়ির অনুমতিতে পার্টির জন্য আয়নায় সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে রাহিতা। গাঢ় নীল রঙের সালোয়ার কামিজ বেশ ফুটে উঠেছে তার উজ্জ্বল ত্বকে। চুল আঁচড়ে পরিপাটি হওয়ার মাঝেই রুমে ঢুকে স্বপ্নিল। সেজেগুজে রেডি হওয়া রাহিতার দিক তাকিয়ে কিছুক্ষণের জন্যে থমকে দাঁড়ায় সে। স্বপ্নিল জানে রাহিতা কোথায় যাচ্ছে,
কারণ বাসায় প্রবেশ করতেই দিলারা বেগম স্পষ্ট জানিয়েছে তাকে রাহিতার যাওয়ার কথা এবং একই সাথে বলে দিয়েছেন স্বপ্নিল যেন এক্ষেত্রে আর দ্বিমত না করে। মায়ের কথায় সায় দিয়ে সে নিজেও চলে এসেছে উপরে, কেননা সে নিজেও অফিসে বসে ভাবছিল বাসায় এসে রাহিতাকে পার্টিতে নিয়ে যাবে। মায়ের কাজে তার সুবিধাই হলো, আনমনে ভাবে স্বপ্নিল। ফ্রেশ হয়ে এসে রাহিতাকে আপাত মস্তক ভালোভাবে লক্ষ্য করে চোখ সরু করে জিজ্ঞেস করে, বার্থডে করতে যাচ্ছ নাকি বিয়েতে? এত সাজগোজ করার মানে কি? আমি যেটাই করি তাতে আপনার এত সমস্যা কেন হয়? তেরে এসে বলে রাহিতা। ওর আচরণে হাসে স্বপ্নিল। মেয়েটা যে এখনো ওর উপর রেগে আছে বেশ বুঝেছে। কিছু না বলে এগিয়ে এসে রাহিতার পাশে দাঁড়িয়ে আয়নায় নিজের চুল ঠিক করে স্বপ্নিল। অতঃপর ড্রেসিং টেবিল থেকে শরীরে পারফিউম লাগাতে লাগাতে বলে, মজা করছিলাম, এখন চলো বেরোই। পার্টি কটায় শুরু তোমার? 8টায়। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? অবাক হয়ে জিজ্ঞেস করে রাহিতা। আয়নায় সেদিক চেয়ে ওর বিস্ময় ভরা চাহনি দেখে স্বপ্নিল। আচমকা খানিকটা ঝুঁকিয়ে এসে ফিসফিসিয়ে বলে, আমার বউ পার্টি করবে বাইরে আর আমি বাসায় বসে থাকবো, এমন কি হয়? সে যেখানে যাবে আমিও সেখানেই যাব, বুঝছো? এবার চলো, দেরি হচ্ছে তো। কথাগুলো বলেই রাহিতার হাত ধরে রুম থেকে বের হয় স্বপ্নিল। এদিকে ওর কথার ধ্বনি রাহিতার কানে বাজে বেশ কিছুক্ষণ। আমার বউ মন মস্তিষ্কে প্রতিফলিত হয় বারংবার। এটা আদৌ স্বপ্নিল তো? রাহিতার ছোট্ট মনে ভর করে বিস্ময়। ধানমন্ডি 32 গাড়ি এসে থামলো কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের সামনে। ছোটখাটো এরিয়া জুড়ে শৌখিনতায় ঘেরা সুন্দর আড্ডা দেওয়ার স্থান। স্বপ্নিলের পছন্দ হলো জায়গাটা। সন্ধ্যায় এদিকটা ভিড় থাকার কথা হলেও কাকতালীয়ভাবে আজ খুব একটা ভিড় নেই। গাড়ি থেকে নেমে গিয়ে রাহিতার জন্য দরজা খুলে দিল স্বপ্নিল। সে গাড়ি থেকে নামতেই স্বপ্নিল বলে, ওয়ারি, আমি জানি এটা তোমাদের ফ্রেন্ডসদের পার্টি, ভেতরে যাব না আমি। রাহিতা চমকায়। ভেতরে যাবে না? তবে এতদূর এলো কেন? দ্বিধান্বিত কণ্ঠে জিজ্ঞেস করে, তাহলে শুধু শুধু এত দূর এলেন যে? কে বলেছে শুধু শুধু এলাম? তোমায় রাখতে এসেছি। এটা কি আমার? ও, এটাও নিশ্চয়ই আপনার দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? রাহিতার কথায় থেমে যায় স্বপ্নিল। সে তো এখন দায়িত্বের কথা বলতে চায়নি, সে তো অন্য কিছু বলতে চেয়েছিল। স্পষ্ট বুঝে রাহিতা এখনও সেই একই বিষয় নিয়ে অভিমান করে বসে আছে। এ অভিমানী মেয়েটাকে নিয়ে কি করবে ও? স্বপ্নিল কিছু বলতে চায়, বলার জন্য মুখ খোলে, কিন্তু এরই মাঝে বাধা দেয় রাহিতার ফোন। কর্কশ শব্দে বেজে ওঠে রিংটোন। তামান্না ফোন দিয়েছে লক্ষ্য করে ফোন কেটে দেয় রাহিতা। স্বপ্নিল কিছু বলার পূর্বেই বলে, আমার ফ্রেন্ড কল দিয়েছে, আমি ভেতরে যাব এখন। আপনি কি করবেন এতক্ষণ? হ্যাঁ, তুমি ভেতরে যাও। এখান থেকে 5 মিনিটস দূরে আমার এক ফ্রেন্ডের রেস্টুরেন্ট আছে, আমি ওর সাথে দেখা করব। তুমি কখন বেরোবে তার আগে আমাকে কল দিও, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। স্বপ্নিলের থেকে বিদায় নিয়ে রাহিতা প্রবেশ করে ভেতরে। যতক্ষণ না ওর অবয়ব কাঁচের দরজার ওপাশে মিলিয়ে যায় ততক্ষণ সেদিকে চেয়ে রয় স্বপ্নিল। এরপর হাত ঘড়িতে সময় দেখে নিয়ে গাড়িতে ঢুকে সে নিজেও চলে যায় বন্ধুর রেস্তোরাঁর উদ্দেশ্যে। রাহিতা যেতেই ওকে দেখে এগিয়ে আসে বন্ধুরা। দেখা গেল সে সবার লেটে এসেছে, তাই এতক্ষণ কেক কাটার আগে ওর জন্যই অপেক্ষায় ছিল সবাই। তাই ওকে আসতে দেখে এক প্রকার ছুটে গেল সব ওকে নিয়ে আসার জন্য। রেস্টুরেন্টের এই এক কর্নার পুরোটাই বুক করেছে তামান্না ওর সব ক্লোজ বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য। পার্টি বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে টেবিল, সেখানে রাখা আছে কেক। যথারীতি সবার উপস্থিতিতে কেক কাটা হলো। সবাই একে অপরকে কেক খাইয়ে দিল। পার্টি স্প্রে এনে সবার উপর ছড়িয়ে দিয়ে বেশ মজাও করা হলো। সবাই এক এক করে তামান্নাকে কেক খাইয়ে দিচ্ছিল। তামান্নার থেকে কেক খাওয়া শেষ করে রাহিতা নিজেও একটা কেকের পিস তুলে নেয় হাতে। এরপর সেটা রিমিকে খাওয়ানোর জন্য এগিয়ে গেল এবং দেখা গেল রিমির খাওয়া শেষ হতেই ওর পাশে এসে দাঁড়িয়েছে নিবিড়। উদ্দেশ্য মোতাবেক রাহিতার হাতে কেক খাওয়ার জন্য মুখ সামান্য হা করল। নিবিড়কে দেখে মনে মনে কিঞ্চিত বিরক্ত হয় রাহিতা, তবুও ভদ্রতার খাতিরে মুখের হাসি বহাল রাখল। কোনো রকম খাইয়ে দিল ওকে। এবার নিবিড় যে
কেক নিয়ে এলো। রাহিতার দিক এগিয়ে এসে ওকে খাওয়ানোর জন্য হাত বাড়াতে ধরতেই রাহিতা তড়ি ঘড়ি করে বলল, আমি অনেক খেয়েছি নিবিড়, আমি আর খাবো না, তোমরা খাও। আরে রাহি, এটা কোনো কথা? কয় পিস খেয়েছো? আর একটু খেলে কিচ্ছু হবে না, খাও তো। রাহিতার কথায় এবার অসহায়ের ন্যায় রিমির দিক তাকায় রাহিতা। বান্ধবীর ইশারা বুঝে সে সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে আসে। নিবিড়ের হাত রাহিতার মুখের কাছে আসার আগেই দুজনের মাঝে হুট করে ঢুকে যায় সে। ফলস্বরূপ নিবিড়ের কেক রিমি খেয়ে নেয়। হুট করে এহেন ঘটনায় চমকে ওঠে নিবিড়। সব কিছু বুঝে উঠতে খানিকটা সময় লাগে তার। যখন বুঝতে পারে ব্যাপারটা, তখন রিমির আচরণে বেশ বিরক্ত হয়। ওর বিরক্তিকে আরেকটু বাড়িয়ে দেয় রিমির জ্বালাময়ী হাসি। সেদিক চেয়ে কটমট করে সে বলে, এটা কি হলো রিমি? আমি তো রাহিকে কেক খাওয়াচ্ছিলাম, তুই মাঝখানে কেন এলে? নিবিড়কে রাগিয়ে দিতে অবুঝের ন্যায় প্রশ্ন করে রিমি। সেদিক চেয়ে দাঁতে দাঁত চেপে উত্তর দেয়, তুমি একটা অসহ্যকর। চোখ পাকিয়ে বলে রিমি। ওর কথায় রাগ চেপে নাক ফুলিয়ে গজগজ করতে করতে অপরদিকে হাঁটা শুরু করে নিবিড়। ওর যাওয়ার দিক চেয়ে রাহিতাকে চোখ মারে রিমি। ওকে দেখে হেসে হেসে ফেলে রাহিতা। ওরা দুজন পারেও, কোনো কথা হলেই ঝগড়া শুরু। ওর ভাবনার মাঝেই তামান্না এগিয়ে আসে ওদের দিকে। রাহি, রিমি, তোরা দুজন এখানে কি করিস? জলদি আয়, ওখানে আমার সবাই গ্রুপ ফটো তুলবো এখনই। কথাটা বলেই দুজনের হাত ধরে টেনে নিয়ে গেল তামান্না। যথারীতি সবাই হৈহুল্লোড় হাসি ঠাট্টায় বার্থডে পার্টি শেষ হয়ে যায়। রাত এখন 10টা ছুঁই ছুঁই। স্বপ্নিলের নাম্বারে দুবার কল করেছে রাহিতা, কিন্তু সে ফোন ধরেনি। 10 মিনিট হলো স্বপ্নিলের অপেক্ষা করছে রাহিতা। না ফোন ধরলো, না কল ব্যাক করলো। এখন নিরুপায়। রাহিতার কাছে চুপচাপ অপেক্ষা করা ছাড়া আর উপায় রইল না কোনো। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল সবাই। তামান্না যাওয়ার আগে রিমিকে লিফট দিতে চাইছিল দুবার, কিন্তু রাহিতা স্বপ্নিলের নিতে আসার কথা বলে সুন্দরভাবে মানা করে দিল। রিমি ওর সাথে ছিল এতক্ষণ, কিন্তু বারবার বাসা থেকে ফোন আসায় শেষমেশ সে নিজেও চলে গেল। এখন রেস্টুরেন্টের বাহিরে খুব বেশি মানুষ নেই, আর দু একজন বন্ধু আছে ছেলেরা, যারা নিজেদের বাইক বা গাড়ি নিয়ে যে যার মতো চলে যাচ্ছে। চেয়ে চেয়ে এই সব কিছু দেখে মনে মনে স্বপ্নিলের প্রতি বেশ বিরক্ত হচ্ছে রাহিতা। আর সেই বিরক্তিকে আরেকটু বাড়িয়ে দিতে ঘটল নিবিড়ের আগমন। চলে যেতে নিয়েও রাহিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে হেঁটে এলো। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, তুমি একা দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাবে না? না, আজ সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো। এবার বিরক্তি না দমিয়ে তেরা উত্তর দিল রাহিতা। ওর কথা গায়ে না মেখে হেসে ফেলল নিবিড়। আরে রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আমার নিতে আসবে কিছুক্ষণের মধ্যে, তাই অপেক্ষা করছি দাঁড়িয়ে। তুমি বাসায় যাও। ও তাই? বলো, আমার তাড়া নেই। তুমি একা দাঁড়িয়ে আছো যখন, চলো তোমার কোম্পানি দিই। একা একা বোর ফিল করছো নিশ্চয়। এমন কিছুই না নিবিড়, আমার অসুবিধে নেই। অনেক রাত হয়েছে, তুমি চলে যাও। রাত হয়েছে এজন্যই তো আসি। তুমি না হয় ফোন দিয়ে শুনো কত দূর। বেশি দূর না থাকলে আমি তোমায় ড্রপ করতে পারবো, ইফ ইউ ওয়ান্ট। তার কোনো দরকার নেই, ওকে নিয়ে যাওয়ার জন্য মানুষ এসে গেছে। ইউ মে লিভ নাও। রাহিতা কিছু বলার আগেই স্বপ্নিলের ভারী কণ্ঠস্বর কানে আসে ওদের দুজনের। চমকে পিছনে ফিরে তাকায় দুজন। এর মধ্যে স্বপ্নিলকে এ সময় এখানে দেখে যেন যার পর্নায় অবাক হয় নিবিড়। যে বিস্ময়ের রেশ স্পষ্ট লেগে ওর চোখে মুখে। নিজেকে সামলে কোনো মতে শুধায়, আপনি সেদিন যে ভার্সিটিতে এসেছিলেন ওই ভাইয়া না? আপনি এখানে কি করেছেন? নিবিড়ের প্রশ্নে আর চোখে রাহিতার দিক তাকায় স্বপ্নিল। সে এখনো গম্ভীর মুখে স্বপ্নিলের দিক চেয়ে আছে। ওর মুখ দেখে যা বোঝার স্বপ্নিলের বোঝা হয়ে গেছে। তাই রাহিতার থেকে দৃষ্টি ফিরিয়ে নিবিড়ের উদ্দেশ্যে ঠান্ডা গলায় বলে, তোমায় উত্তর দিতে বাধ্য নই আই গেস। স্বপ্নিলের কথায় খানিকটা অপমান বোধ করে নিবিড়। সেদিক পাত্তা না দিয়ে রাহিতার কাছে এগিয়ে ওর হাত ধরে স্বপ্নিল বলে, চলো, অনেক রাত হয়ে যাচ্ছে। স্বপ্নিলের কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রাহিতা। এমনভাবে বলছে যেন ওর জন্য দেরি হলো, অথচ স্বপ্নিলের জন্যই তো এতক্ষণ অপেক্ষা করতে হলো ওকে।
পুরনো রাগ মাথাচাড়া দিতেই মুহূর্তে নিজের হাত ছাড়িয়ে নেয় সে স্বপ্নিলের থেকে। তারপর নিজেই রেগেমেগে হন হন করে এগিয়ে যায় রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে। বিচলিত স্বপ্নিল রাহিতার পিছু পিছু ছুটছিল। এমন সময় নিবিড় বাধা দেয় ওকে। বলা বাহুল্য, এতক্ষণ দুজনের সব কিছু নীরবে পর্যবেক্ষণ করছিল সে। এদের দুজনের মাঝে কিছু যে চলছে এ বিষয়ে নিবিড় আপাতত নিশ্চিত। তাই কৌতূহল দমিয়ে রাখতে না পেরে অবশেষে জিজ্ঞেস করে বসে,